15 বছর আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন ছিল না। 51টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, 30টা দল কোনো নারীকে মনোনয়নই দেয়নি। 55 বছর পরেও একটা দেশে 28 ভাগ মানুষ দরিদ্র থাকা একটা লজ্জার এবং বিপজ্জনক। রাজনৈতিক দলগুলোর পুরনো যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা আর বিশ্বাস করতে চাইছেন না নতুনরা, তারা বারবার সেই বক্তব্য দিচ্ছেন। ইশতেহারের দিকে সব তরুণ ভোটারদের নজর রয়েছে এবারে, এবং নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে এবং জয়ী হতে এই ইশতেহারের যথেষ্ট গুরুত্ব আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। পুরনো শুধু কথায় চিরে ভেজানো আসলে যে ইশতেহার ছিল, সেখান থেকে এবারে বেরিয়ে আসতে হবে, সেই কথা বলছেন এই প্রায় 4 কোটি যে ভোটার আছেন তারা। তাদের এই অঙ্গীকারগুলো আসলে কতখানি বাস্তবায়ন করা সম্ভব হবে আমাদের দেশের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য? ধন্যবাদ। আসলে এবারের নির্বাচনটা তো ছাত্র, তরুণ, শ্রমিকরা রক্ত দিয়ে আদায় করেছে। 15 বছর আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন ছিল না। এই নির্বাচনের ইশতেহার তো অভ্যুত্থানকালে গ্রাফিতিগুলোতেই ছিল, দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল মানুষ যে আগামীতে তারা কি চায়। ফলে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ওই গ্রাফিতির কথা মনে রাখতে হবে। কারণ ইতিমধ্যে আমরা জানি, এটা সত্য যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দাবি দেওয়া বা গণ অভ্যুত্থানের চেতনা অনেকখানি পিছিয়ে গেছে, আলোচনায় নেই। এটা সত্য। এই আলোচনায় যে নেই, এটার জন্য দায়ী রাজনৈতিক দলগুলো। এরকম ঘটনা 90-এর পরেও ঘটেছে। 90-এ আন্দোলনরত 3 জোট এবং ছাত্ররা 3 জোটের রূপরেখা প্রণয়ন করে দিয়েছিল, কিন্তু 91 পরপর দুটো সরকার এসেছে, আওয়ামী লীগ এবং বিএনপি, বা বিএনপি এবং আওয়ামী লীগ, কেউ সেই 3 জোটের রূপরেখার মৌলিক অংশই বাস্তবায়ন করে নাই। 71-এর পরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় নাই। তো এই যে বারবার এখানে নির্বাচনের জন্য মানুষ চায়, নির্বাচন হয়ও, কিন্তু নির্বাচনের পরে জনগণের আকাঙ্ক্ষা এখানে পদদলিত হয়ে যায়। এবার দেখুন, এবার আগেই শুরু হয়েছে কীরকম। এই অভ্যুত্থানে একটা বড় অংশের মানুষ ছিল নারীরা। প্রথমত, নারীদের যে সংস্কার কমিশন হলো, তার কিছুই বাস্তবায়ন হয় নাই, সেটা নিয়ে কোনো আলাপই হয় নাই। এখন রাজনৈতিক দলগুলোর মনোনয়নে 51টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, 30টা দল কোনো নারীকে মনোনয়নই দেয়নি। এবং এবারে নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে আরও কারণেও খুব বাজেভাবে একটা নজির স্থাপন করতে যাচ্ছে, সেটা হলো সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিও থাকবে কম। তার মানে এই অভ্যুত্থানের চেতনা থেকে এগুলো আমরা পিছু হটছি। এই অভ্যুত্থানের নাম কি ছিল? এটা ব্র্যান্ড নেম ছিল বৈষম্য বিরোধী অভ্যুত্থান। তাহলে এদেশে বৈষম্যের শিকার মানুষ কারা? বৈষম্যের শিকার হলো শ্রমিক, কৃষক, দলিত, নারী, সংখ্যালঘু, আদিবাসী, এরাই তো বৈষম্যের শিকার মানুষ। তাহলে নির্বাচনী ইশতেহারে এদের ভাগ্যের পরিবর্তনের কথা মোটা দাগে থাকতে হবে। এইটা না থাকলে তরুণ বলুন, বৃদ্ধ বলুন, যেই ভোটারই হোক, সবাই ধরে নিবে এটা অভ্যুত্থানের সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের এখানে গত প্রায় 17 মাস ধরে রাজনৈতিক সংস্কারের আলাপ অনেক হয়েছে। অভ্যুত্থানের পর থেকেই এটা হচ্ছে, আগে থেকেই হচ্ছে। এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা যেই প্রশাসনে আছি, এটা হলো 1792 সালে কর্নওয়ালিসের তৈরি করা প্রশাসন। এটার পরিবর্তন দরকার। কিন্তু এখন অর্থনৈতিক সংস্কারের আলাপটাও হতে হবে। 28 ভাগ মানুষ দেশে দরিদ্র। 55 বছর পরেও একটা দেশে 28 ভাগ মানুষ দরিদ্র থাকা একটা লজ্জার এবং বিপজ্জনক। কারণ যে দেশে 28 ভাগ, 30 ভাগ, 40 ভাগ লোক দরিদ্র থাকে, সেখানে পরবর্তী গণ অভ্যুত্থান ঠেকানো যাবে না। মানুষ ওই অর্থনৈতিক কারণেই, তার রুটি রুজির কারণেই, তার ওই আর্থিক অবস্থার কারণে আবার গণ অভ্যুত্থান ঘটাবে। যে সংখ্যা আপনি বলেন, সেই দেশটিতেই আবার এবারে নির্বাচনেও যারা মনোনয়ন প্রত্যাশী, তাদের বেশিরভাগই ব্যবসায়ী। হ্যাঁ, শুধু ব্যবসায়ী না, যেমন বড় দল বিএনপির মনোনয়ন তালিকায় পত্রিকার ভাষা অনুযায়ী 27 ভাগ লোক কোটিপতি, তার মধ্যে শত শত কোটিপতিও কয়েকজন আছেন। অন্য দলগুলোও এক্ষেত্রে ধন্যাঢ্যরাই মনোনয়ন পেয়েছেন। তার মানে আমাদের যে সম্ভাব্য পার্লামেন্টটা গঠিত হচ্ছে, সেটা একটা কোটিপতিদের ক্লাবই হবে। কিন্তু সেই কোটিপতিদের ক্লাব যদি বৈষম্যের শিকার মানুষদের জন্য নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি না দেয় এবং নির্বাচনের পরে কার্যকরভাবে সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন না করে, তাইলে আরেকটা অভ্যুত্থান অপেক্ষা করছে বাংলাদেশে।